বন্ধুত্বটাকে আমার মনে হয় সামটাইমস মিসিং সামওয়ান ভেরি ডিপলি। তো আমি না বন্ধু ছাড়া আমার খুব কষ্ট লাগে থাকতে। দোজ পিপল আর ভেরি ক্লোজ টু হার্ট। একসাথে জীবনের বন্ধুত্ব শব্দটাকে মিনিংফুলি জানানোর চেষ্টা করেছে। এই যে কাজগুলো আমার মনে হচ্ছে যে রিলিজ হওয়ার পর এখন সব মনে হয় শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, বন্ধুত্বের কোনো পদবি হয় না, বন্ধুত্বের বয়স পারে না। আর আজ বন্ধু দিবস, সকলকে বন্ধু দিবসের শুভেচ্ছা। তাই বন্ধু দিবসের বিশেষ আয়োজনে কালের কণ্ঠের স্টুডিওতে হাজির হয়েছে উড়ালের টিম। কথা বলবো তাদের সাথে এবং জানবো বন্ধুত্বের গল্প। শুরুতে বন্ধু দিবসের শুভেচ্ছা উড়াল টিমকে। কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ। উড়াল টিম তো এখন সব থেকে ভালো আছে আমার মনে হয়, কারণ এত দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে আমাদের সবার। ওদেরকে সবাই পর্দায় দেখতে পাচ্ছে, আমাদের ছবি পর্দায় দেখতে পাচ্ছে, বন্ধু দিবসের ছবি, বন্ধুত্বের ছবি। অতএব উড়াল টিমের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সবাইকে, দর্শক সহ আপনাকেও বন্ধু দিবসের শুভেচ্ছা। থ্যাংক ইউ। সেই সাথে আমার দর্শকদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই আমাদের মাঝে উড়াল টিমের কে কে আছে। প্রথমে আছেন প্রোডিউসার সিরাজ ভাই, কেমন আছেন? এর পাশাপাশি রয়েছে উড়ালের অভিনেত্রী কুমকুম, আর রয়েছেন উড়ালের বন্ধুদের বিশেষ ব্যাখ্যা দিয়েছে মতি। আমি আজকে উড়ালের যে ক্যারেক্টারগুলো তারা প্লে করেছে সেই নাম ধরেই ডাকছি। প্রথমে ভাইয়ের কাছে আসতে চাই। ভাই, এই যে সিনেমাটি বানিয়েছেন বা মনে হয়েছে যে সিনেমাটি বন্ধুদেরকে নিয়ে করা যেতে পারে, বন্ধু দিবসকে কেন্দ্র করে কি বানানো হয়েছিল? অনেস্টলি যদি বলি তাহলে আসলে তো আমরা একটা শুধু সিনেমা বানাবো এই জন্যই আসলে দলবদ্ধ হয়েছিলাম। যখন কিনা গল্পটা তৈরি হলো, আমরা যখন জানতে পারলাম যে এই গল্পের উপর হচ্ছে, এই গল্পের মধ্যে আসলে বন্ধুত্ব ছাড়া অন্য কিছু প্রধান নয়। আচ্ছা। তো ফরচুনেটলি আমরা 2 বছর আগে আগস্ট মাসের 1 তারিখে শুটিংয়ে গিয়েছি এবং আমরা জানতে পেরেছি যে আগস্ট মাসের প্রথম সানডে হচ্ছে বন্ধু দিবস, আন্তর্জাতিকভাবে বন্ধু দিবস। তো এটা আমাদের ওইরকম মাথায় ছিল না। আমরা আসলে ভেবেছিলাম যে বন্ধুত্বটাকে ইউএসপি করে একটা ছবি বানাবো, কিন্তু কবে এটা নির্মাণ শেষ হবে সেটা তো আমরা সার্টেন ছিলাম না। যখন কিনা আমাদের হাতে চলে আসলো একদম ফুল প্রোডাক্ট, তখন আমরা ভাবলাম যে আমাদের ছবি তো মানুষকে আলাদা করেই দেখাতে চাই। তো সেইটার ইউএসপি যেটা আমরা ভেবেছিলাম বানানোর আগে, তখন আমরা ভেবেছিলাম বন্ধুত্বকে, তাহলে কেন নয় আন্তর্জাতিক বন্ধু দিবসে সিনেমাটা বন্ধুত্বকে উৎসর্গ করে মুক্তি দেওয়া। তো শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্ধু দিবসকেই আমরা উৎসর্গ করবো এই ছবিটা, উড়াল ছবিটা। তাহলে বলবো যে ফরচুনেটলি ঘটনাটি ঘটে গিয়েছে। ফরচুনেটলি বন্ধুত্বকে নিয়ে আমরা ঘটিয়েছি ঘটনাটা, এবং প্ল্যান অনুযায়ী আমরা বন্ধু দিবসে মুক্তি দিয়েছি। বন্ধু নিয়ে কোনো মুহূর্ত এই মুহূর্তে আমাদের কালের কণ্ঠে সেটি মনে পড়ছে কিনা? আমি আসলে যেভাবে বেড়ে উঠেছি তাতে আমার বন্ধু হয়েছে খুব কম। আচ্ছা। একেবারেই কম। কোট অ্যান্ড কোট যেভাবে আমরা বন্ধুত্বকে সংজ্ঞায়িত করি, যে ধরনের লেনদেনের মাধ্যমে, আমি ছোটবেলা থেকে একটুখানি এলিয়েনেটেড ছিলাম মনে হয়, একটু সৃজনশীল ছোটবেলা থেকেই ছিলাম। আর এই সকল মানুষের কিন্তু বন্ধু টেকে না, বা ধরেন সো কল্ড বন্ধুত্বের মধ্যে যে লেনদেনের ব্যাপারটা থাকে, যারা একটুখানি ইন্ট্রোভার্ট এবং সৃজনশীল তাদের কিন্তু ওই লেনদেনটা ঘটে না। আপনি যদি একটুখানি রিকল করেন দেখবেন যে আশেপাশে অনেক মানুষ আছে এরকম, ওই রকম বন্ধুত্বের উড়ন্তপনার মধ্যে থাকে না। বাট আমি যখন কিনা কলেজে ভর্তি হয়েছি 2001 সালে, তখন আমি ফরচুনেটলি আমি বন্ধুত্বের সংজ্ঞার মধ্যে পড়েছি। এবং যদি আমাকে বলেন যে একজন বন্ধুকে আপনি মিস করছেন, এরকম যদি আমি বলতে চাই, আমরা যখন 2001 সালে এসএসসি পাস করি, বাংলাদেশের প্রথম গ্রেডিং ব্যাচ, তখন সারা বাংলাদেশে এ প্লাসটা ছিল খুবই দুষ্প্রাপ্য একটা ব্যাপার। তো সাভারে যেহেতু আমার এলাকা, সাভারের পুরো অঞ্চল থেকে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের বন্ধু, ও পেয়েছিল হচ্ছে 4.88, এবং ও ডাক্তারি পড়বে এটা আমরা ভাবতাম। পরবর্তীকালে ওই স্কুলে পাশ হয়ে কলেজে ভর্তি হলো, জাহাঙ্গীরনগর কলেজে আমাদের সঙ্গে। তো একদিন আমি পত্রিকার মধ্যে দেখলাম যে একটা নিউজ, যে বুয়েটে একটা ছেলে ছাদ থেকে আম পাড়তে গিয়ে পড়ে মারা গেছে। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটের পাশে জহুরুল হলে থাকতাম। তো এক ধরনের সম্পর্ক ছিল বুয়েটের সাথে আমাদের, লেনদেন যেটা ছিল মানে হাসাহাসির ব্যাপার। আম পাড়তে গিয়ে মারা গেলি বেটা, এটা কোনো কথা? ছাদে উঠে কেউ আম পাড়তে যায়? এরপরে ওই দিনই আমি বাড়ি যাব। আমি ইউনিভার্সিটির বাসে, আমরা কলা ভবনের পিছনে ওখান থেকে মলচত্বর থেকে বাসে উঠবো আমরা। তো সায়েন্স ফ্যাকাল্টির অনেক বন্ধু আমার এসছে। তো যে বন্ধুর কথা আমি বলছি, ওর ক্লাসমেট আরও অনেকগুলো বন্ধু ছিল ওরাও বাসে উঠতে আসছে। দেখি যে সবারই মন টন খারাপ। বললাম কি হয়েছে তোদের, কি সমস্যা?
বলছি রাসেল মারা গেছে জানিস? তা বললাম রাসেল বুয়েটে না ভর্তি হলো? হ্যাঁ। বললো কীভাবে মারা গেল? ওই যে আম পাড়তে গেছিল যে। মানে আই নেভার থট যাকে নিয়ে যে বিষয়টা নিয়ে আমি এত হাসি ঠাট্টা করলাম সে আমার বন্ধু ছিল এবং আমাদের কলেজের ফার্স্ট বয় ছিল রাসেল। এরপরে মানে আমি যখন কিন্তু এখন এই বয়সে এখন এসে আমি যখন বন্ধুদের কথা স্মরণ করি তখন আমার যে বন্ধুরা পৃথিবী থেকে চলে গেছে, যে বন্ধুরা আমাদের চোখের আড়াল হয়ে গেছে, অন্য দেশে পরবাসী হয়ে সেটেলড হয়েছে, তাদের কথাই মনে পড়ে। বন্ধুত্বটাকে আমার মনে হয় সামটাইমস মিসিং সামওয়ান ভেরি ডিপলি, যার সাথে আপনি হয়তো বা যখন বেঁচে ছিল তাকে আপনি অনুভব করেন নাই, কারণ আপনার জীবন নিত্য নৈমিত্তিক ছিল ছেলেটা। আমাদের আরেক বন্ধু ছিল মাহমুদ ইলিম, ও সাভারে থাকতো, বিপিটিসি থেকে ও পড়ছে। আমাদের ক্লাসে একটা ছেলেই হচ্ছে পকেটে করে সবসময় দাবার বক্স নিয়ে আসতো, যে কিনা লুকিয়ে লুকিয়ে সিগারেট খাওয়ার জন্য ইন্সপায়ার করতো আমাদের, মোটো করে দেখতে, কিন্তু প্রচণ্ড মেধাবী। একদিন হঠাৎ করে শুনি যে এলিন মারা গেছে। তো আমি যখন কিনা আসলে বন্ধুত্বকে এখন স্মরণ করি তখন আমার যেহেতু এরকম বন্ধুত্ব হয়নি, কারোর সাথে যেহেতু একটু ইন্ট্রোভার্ট ছিলাম, কিন্তু যাদেরকে আমি স্মরণ করি, যাদের সাথে আমার সব থেকে সুন্দর মোমেন্টাম কেটেছে, যাদের সাথে আমার জীবনের একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা অন্য মানুষের কাছ থেকে পাওয়া সম্ভব ছিল না, অনলি ফর হিম আমি পেয়েছি। এই ক্ষেত্রে বান্ধবীও আছে, কিন্তু বন্ধু শব্দটা যেহেতু একটুখানি পুংলিঙ্গ শব্দ, বন্ধু শব্দটা শুনলে শুধু পুরুষদের মুখে আসে। তো আমার যখন বন্ধুদের কথা আমি স্মরণ করি, আমার সবুজের কথা মনে পড়ে, আমার হেদায়েতুল ইসলাম রাসেলের কথা মনে পড়ে, আমার হচ্ছে আমাদের একটা বন্ধু ছিল মাসুদ রানা, নীলফামারী বাড়ি, ওর কথা মনে পড়ে, আমার ওবায়দুল্লাহর কথা মনে পড়ে, আমার আরও অনেকের কথা মনে পড়ে। দোজ পিপল ওয়ার ভেরি ক্লোজ টু হার্ট। একসাথে জীবনের বন্ধুত্ব শব্দটাকে মিনিংফুলি জানানোর চেষ্টা করেছে ওরা। ঠিক এই বয়সে এই সময় এসো বন্ধুদের কথা এভাবেই, তাহলে বন্ধু দিবস আরো বেশি করে মনে করিয়ে দেয় আমার যেটা মনে হয়। একদম, বন্ধু দিবসটা খুব স্পেশাল এই জন্যই যে আমি নিজেও আমার বন্ধুদেরকে স্মরণ করতে পারছি, এবং আমি খুব ভাগ্যবান মনে করি যে প্রডিউসার হিসেবে যে ছবিটা আমরা নিয়ে এসেছি প্রথম, সেটা বন্ধুত্বকেই মাথা চাড়া দিয়ে জাগিয়ে দেয় মাথার ভেতরে, যে তোমার বন্ধু একটা আছে, তোমার বন্ধু একটা ছিল, অথবা তোমার বন্ধু নাই যদি, তাহলে তুমি বন্ধুত্ব তৈরি করো। এবার একটু যদি জানতে চাই সিনেমা প্রসঙ্গে, সিনেমাটিতে যারা অভিনয় করেছে সবাই নতুন মুখ, এই সাহসিকতার পরিচয় আপনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন। এটা কেন মনে হলো না যে যারা নোন ফেস তাদের কাউকে কেন নিলেন না? মনে হয়নি এমন নয়, মানে নিশ্চয়ই মনে হয়েছে। যদি আপনি প্রডিউসার শব্দটা বলেন তাহলে প্রডিউসারের মাথায় কিন্তু প্রথমে থাকে যে আমি যে গল্পটা বলবো ওই রূপায়ণ করবে কারা কারা, মুখ্য চরিত্রগুলো। তো তখন চিন্তা ছিল যে একটা যদি আমরা বলি এটাকে একটুখানি সেফ সাইড খেলা, তাহলে আমিও ভেবেছিলাম। কিন্তু গল্পটা আমার ডিরেক্টর যেভাবে দেখেছেন, ভিজুয়ালাইজ করেছেন যেভাবে, সেভাবে উনি আমাদের মতো পরিচিত আর্টিস্টদের দেখেননি। উনি দেখেছেন যে এটা এমন একটা অজানা গল্প, চিরচেনা জীবন থেকে একটা অজানা গল্পকে নিয়ে আসার জন্য কিছু অজানা মুখ দরকার, যাদেরকে দেখে আপনি বলবেন যে ওর নাম মাহফুজ মুন্না না, ওর নাম মতি, ওর নাম হচ্ছে কাব্যকথা না, ওর নাম কুমকুম। এইটা হচ্ছে অ্যাচিভমেন্ট। নতুন আমি কাস্টিং নিয়ে যাচ্ছি এটা বিষয় না, বিষয় হচ্ছে আমি একটা সুন্দর গল্প বানাচ্ছি, সেই গল্পের জন্য মানানসই কিছু অচেনা মুখ দরকার ছিল। আজকে থেকে ওরা পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, ইতিমধ্যে গতকালকে সিনেমাটি রিলিজ পেয়েছে প্রেক্ষাগৃহে, সেটা মানে দর্শক অনেক ভালোবাসা দিচ্ছে। অনেকেই বলছে যে সিনেমাটা অনেক দুর্দান্ত হয়েছে, নতুন হিসাবে নতুন যারা অভিনেতা, অনেকে এটা বিশ্বাস করছে না যে ওরা এটা প্রথম সিনেমা করেছে। এই বিষয়টি কেমন লাগছে? বিষয়টা তো খুবই উচ্ছ্বাসের ব্যাপার। আমরা কিন্তু প্রথম দিন থেকে কনভিন্স ছিলাম নিজেদের কনফিডেন্সের উপরে যে উই ক্যান মেক ইট, কিন্তু মানুষ যতক্ষণ না পর্যন্ত প্রমাণ দেখে ততক্ষণ পর্যন্ত আসলে এটার উপর বিশ্বাস রাখতে পারে না। আর যখন কিনা অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কিছুর ঘটনা আমরা দেখে ফেলি তখন বিস্ময় প্রকাশ করি। আমার আশেপাশের মানুষ খুব ক্লোজ কয়েকজন ছাড়া, যারা কিনা জানতো যে শরীফ সিরাজ তার দল নিয়ে করে ফেলতে পারবে, তার একটা খুব পটেনশিয়াল ছেলে মেয়েদের সাথে ওর ওঠা বসা, ওরা পারে গ্রুপ করে কোনো কিছু করে ফেলতে, এটা ওদের অনেকের বিশ্বাস ছিল। কিন্তু এটা যে এইভাবে চলে আসবে সিনেমা হলে, যে হচ্ছে আমাদের ছবি চলছে এবং আমাদের কোনো সোকল্ড ব্যাকআপ নাই, সোকল্ড পরিচিতি নাই, সোকল্ড ওইরকম ট্রেডমার্ক নাই কাজের মধ্যে,
আমরা নিজেরাই যে ট্রেডমার্ক হয়ে উঠবো এটা কেউ ভাবে নাই। আমরা উচ্ছ্বসিত অবশ্যই কাজটা করতে পেরে বন্ধুদের সাথে। সিনেমাটা বেশ কয়েকটি হল পেয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? কারণ আমরা জানি যে অনেক এর আগে যে সিনেমাগুলো এসেছিল অনেক সিনেমায় হল পায় না, কিন্তু আপনার সিনেমাটা হলে জায়গা করে নিয়েছে, এটা কি ভেবেছেন? এইটা আসলে যারা কিনা হল মালিক আছেন বা ব্যবস্থাপনার মধ্যে আছেন ওনারা কিন্তু অন্ধভাবে কোনো সিনেমা নেন না যদি সেটা মেগা স্টাররা কাস্টিং না থাকে। ওকে, মেগা স্টার ডিরেক্টর অথবা মেগা স্টার নায়ক নায়িকা এগুলো যদি থাকে তাহলে ওনারা চোখ বন্ধ করে সেগুলোর বুকিং নিয়ে নেন। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমি মনে করি এটা একটা সেফ সাইড। একদম। আপনি জিনিস যদি ভালো বানান এবং দোকানদারকে নিয়ে যদি দেখেন যে ভাই জিনিসটা কোয়ালিটিফুল কিনা, আপনি একটু চেক করেন, ইফ পসিবল তাহলে আপনি দোকানে উঠান। আমাদের সিনেমা যারা যারা দেখাচ্ছেন তারা প্রিভিউ দেখেছেন, দেখেই সিদ্ধান্ত নিয়েছেন ছবিটা আমরা হলে চালাবো। ওনাদের পছন্দ বেশি হবার কারণে অথবা আমাদের একটু সৌভাগ্য, যেহেতু এতগুলো নতুন মানুষ, ভালোবাসা আমরা যেন মানুষের কাছে বেশি ছড়িয়ে যেতে পারি, এই জন্যই হয়তো বেশি জায়গাগুলোতে ছবিটা মুক্তি পাচ্ছে। আরেকটি বিষয় জানতে চাই, বলিউডের একটি সিনেমা আছে উড়ান নাম, সিনেমাটাও বন্ধুদেরকে নিয়ে নির্মিত হয়েছে, সেই সিনেমা থেকে কি উড়াল নির্মাণ করেছেন কিনা? উড়াল এবং উড়ান এই দুইটার নামের সাউন্ড সিমিলার। আপনি এই ধারাবাহিকতায় আপনি অনেকগুলো সিনেমার নাম করতে পারবেন, কাইপোছে কিংবা ধরেন হচ্ছে আপনি মালায়ালাম ইন্ডাস্ট্রিতে প্রচুর সিনেমা আছে যারা কিনা পারস্পরিক সম্পর্ক নিয়ে, হলিউডে প্রচুর সিনেমা হয়েছে, কিংবা আপনি ধরেন সেন্ট্রাল ইউরোপের যে কান্ট্রিগুলো সেখানে প্রচুর সিনেমা হচ্ছে। কোরিয়ান সিনেমার কথা বাদ দিলাম, নামের উচ্চারণের ওই সাংগীতিক যে ব্যাপারটা, ধ্বনিগত ব্যাপার, উড়ান এবং উড়াল এইটা ছাড়া ভিতরে আর কোনো মিল নাই। হ্যাঁ। আচ্ছা, না আমরা যতটুকু জানি যে উদাহরণ যে সিনেমাটা, সেই সিনেমাটাও কিন্তু বন্ধুদেরকে নিয়ে নির্মিত, তো সেই প্রসঙ্গ থেকে আমি আর কি আমি প্রশ্ন উড়ান করি। দেখেছি সিনেমা, আমি মাসান দেখেছি, হ্যাঁ আমি প্রেমালু দেখেছি। তো যখন কিনা একটা স্ক্রিপ্ট আসে, যেহেতু আমি দেখেছি সেহেতু আই ক্যান ক্রস ওকে ওকে ওকে। তো আমাদের ডিরেক্টর, আমাদের চিত্রনাট্যকার, আমরা সবসময় এইটাই ছিলাম, সচেতন ছিলাম আমরা মৌলিক কিছু বানাবো, কারণ আমাদের আশেপাশে না মৌলিক গল্পের অভাব নাই, আমরা শুধু সেটাকে নিয়ে আসতে পারি না। আমরা চেষ্টা করেছি মৌলিক গল্প নিয়ে আসতে, আর নামের ধ্বনি সাংগীতিক ব্যাপারের কারণে উড়ান এবং উড়াল যদি এক হয়ও, আপনি যেহেতু সিনেমাটা দেখেছেন আপনি নিশ্চয়ই এখন বুঝতে পারেন যে উড়াল নামটার নামকরণটা সিনেমার শেষ সিন পর্যন্ত না দেখা পর্যন্ত বোঝা হ্যাঁ, যায় না একদমই আসলে তাই, কেন। ঠিক তাই। এবার যদি আমাদের গল্পের অভিনেত্রীর সাথে কথা বলতে চাই, প্রথম সিনেমা, প্রথম কাজ কেমন লেগেছিল? প্রথমেই যেটা বলবো, এতই ভালো ছিল হয়তো যে গলার শব্দটাই অনেকটা বদলে গেছে। উড়ে গেছে। কিন্তু হ্যাঁ, খুবই অন্যরকম একটা অনুভূতি, কারণ সবকিছুই যা হচ্ছে একদমই নতুন, একদমই প্রথমবারের মতো। সবার এত ভালোবাসা পাবো, এত আশীর্বাদ পাবো, এটা খুবই গ্রেটফুল মনে হচ্ছে। আর সবথেকে যে ব্যাপারটা নিয়ে আমি নিজেও খুবই গ্রেটফুল এবং খুবই আনন্দিত, সবাই একসেপ্ট করে নিয়েছে কিছু বিষয়, যে প্রথম কাজ, এর আহ, মানে প্রথম কাজ হওয়া সত্ত্বেও আমরা যে এফর্টটা দিয়েছি এটা সবাই অনেক ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছে। এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। এর পাশাপাশি বন্ধু দিবস, এমন কোনো বন্ধুকে এই মুহূর্তে মনে পড়ছে কিনা? আমার তো আসলে মানে এই অল্প জীবনে অনেক ভালো ভালো বন্ধু হয়েছে। কালকেও আমরা যখন হলে ছিলাম, সবাই মানে আমার ফ্রেন্ড সার্কেল যখন আসলো, ওরা তো মানে ওদের এক্সাইটমেন্টটা অন্যরকম, যে বড় স্ক্রিনে দেখবে, কোন কোন অ্যাঙ্গেল থেকে ছবি তুলবে, মানে ওদের এক্সাইটমেন্টগুলো একদমই আলাদা। আর সবাই আমাকে বলছে এতজন সবাই তোমার বন্ধু, তো এই ব্যাপারটা খুবই ভাল লাগছে, যে খুবই ফরচুনেট আমি যে এত ভালো ভালো কিছু বন্ধু হয়েছে। আর যেটা স্যার বলছিলেন, ক্রিয়েটিভ মাইন্ডেড যারা, ওদের হয়তো বন্ধুত্বর ব্যাপারটা কোথাও না কোথাও, কারণ সময় দেওয়াটা বন্ধুত্বতে যতটুকু বুঝেছি এটা অনেক বেশি হয়তো ইম্পর্ট্যান্ট। কিন্তু আমার এটা, আমি খুবই ফরচুনেট যে আমার বন্ধুরা সবসময়, মানে আমার কোনো প্রোগ্রামের কারণে ক্লাস মিস যাওয়া হোক বা কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড না করতে পারা হোক,
আমি বলার আগে ওরা মানে জিনিসটা বাকিদের বোঝায় যে না, ওর কাজ আছে, ওকে আমরা আর যতভাবে ওরা হেল্প করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আমার বন্ধুদের নিয়ে আসলে যথেষ্ট ফরচুনেট, এটা বলা যায়। আর আমরা যতটুকু জানি আমাদের গল্পের নায়িকা ছোটবেলা থেকেই নাচ করে, অভিনয় করে, শেখে, এখনো মনে হয় শিখছে, আমি জানি না। তারপরও এই যে অভিনয়ের সাথে কেন মনে হয়েছিল যে আমি অভিনয় করব, কেন নাচটাই কেন শুধু করে গেলাম? আসলে নাচ অভিনয় দুটোই যখন শেখা শুরু করি, তখন আমার এই বোঝার বয়সটাও হয়ে ওঠেনি। নাচ আমি শেখা শুরু করি তখন আমার ৩ বা ৪ এমন বয়স। আর যখন থিয়েটার শুরু করি তখন ওই ৫-৬ এমন। তো ওই সময়টাতে আসলে এত কিছু মাথায় ছিল না যে কেন করছি বা কী ভেবে করছি। আমার মা যেহেতু নিজেও একজন গানের মানুষ, আমার পুরো ফ্যামিলি সবাই কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে। তো সেই সূত্রে আর আমারও একটা হয়তো ওরা ছোটবেলায় ভেবেছে যে আমার এই ব্যাপারে এই দিকে যাওয়া উচিত। তাই এটা টোটালি আমার ফ্যামিলির কৃতিত্ব বলা যায়। এটা আমার তখন তো আর বোঝার মতো বয়সটা হয়নি। এই মুহূর্তে আমরা তো বন্ধুদের নিয়ে ভালো ভালো কথা শুনলাম, যে কিছু বন্ধু থাকে যাদের উপরে রাগ থাকে, বা মনে হয় যে না, এই বন্ধুটা আমার জীবনে না আসলেও চলতো, এরকম কোনো বন্ধুর কথা মনে পড়ছে? না, আমার হ্যাঁ, মানে একদমই এমন না যে কখনো কারোর সাথে কোনো কিছু হয়নি। অবশ্যই হচ্ছে, কিন্তু আমার জন্য না আসলে মানে সম্পর্কের মাঝখানে যেই মানে মুহূর্তগুলো তৈরি হয়, যে মেমোরিজ গুলো ক্রিয়েট হয়, এত ভালো, ভালো মেমোরিজ আমার সবার সাথে হয়েছে এবং হচ্ছে। ওগুলোকে ছাপিয়ে যাওয়ার মতো ঝগড়া এখনো কারোর সাথে হয়নি। তো যদি কিছু হয়ও, ওই মেমোরিজ গুলো এত ভালো থাকে যে ওটার বাড়তি আর কিছু যাওয়ার মতো অবস্থা এখনো হয়। এবার আসছি গল্পের বন্ধুত্বের যে একটা বিশাল পরিচয় দিয়েছেন গল্পের শেষ পর্যন্ত, মতি গল্পের চরিত্র। কি মনে হয়েছিল গল্পটা যখন নির্মাণ হচ্ছিল, যে আসলে গল্পটা এভাবেই আমি বন্ধুদের যে একটা সম্পর্ক দর্শকদেরকে বুঝিয়ে দিতে পারবো, কি মনে হয়েছিল? মানে প্রথম থেকেই চেষ্টা করছিলাম যে আর মতিকে আমার ভেতরে লালন করার জন্য। মতি চরিত্রটা ওর যে জার্নি থেকে শুরু করে ওর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এগুলো আসলে ওর ভিতরে আস্তে আস্তে তৈরি করা শুরু হয়েছিল। আমি জানতাম না যে সে আসলে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা বা তার কোনো ফাইনাল ডেস্টিনেশন আছে কিনা, এগুলো নিয়ে আমি ভাবতেছিলাম না। আমি ভাবতেছিলাম যে তার পুরো ক্যারেক্টারটা কত দৃঢ়ভাবে গড়া যায়, সেই জিনিসটা আর কি আস্তে 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 বিল্ড আপ করার চেষ্টা করেছে। আর পাশাপাশি জানতে চাই ছোটবেলা থেকে বন্ধুত্ব কেমন ছিল? আমার ছোটবেলা থেকে বন্ধুত্বই মানে ছিল, আর বেশি কিছু ছিল না। বন্ধু ছিল মানে আমার স্কুল লাইফ থেকে, মানে যখন আমি স্কুল পড়াশোনা শুরু করি তারপর থেকেই শুরু হয়েছে আমার বন্ধুত্ব। আমি না, বন্ধু ছাড়া আমার খুব কষ্ট লাগে থাকতে। আমার বিভিন্ন সার্কেল তৈরি হয়েছে। আমার বাবা সরকারি চাকরি করার সুবাদে আমি কয়েক জায়গায় আমার যেতে হয়েছে। যেমন আমি ঢাকায় জন্ম হওয়ার পরে আমার ক্লাস 1 পর্যন্ত পড়ার পর দেন আমি চলে যাই টাঙ্গাইলে, পিকেপি পাহাড় কাঞ্চনপুর। ওখানে আমি ভর্তি হই ক্লাস 2-তে। দেন ওখানেই আবার সার্কেলটা বিল্ড আপ হয়। আর ওই স্কুল ফ্রেন্ডরা যার সাথে ক্লাস 2 থেকে পড়াশোনা করেছি, এখন স্টিল নাও তার সাথে আমার 2 দিন পর পরই দেখা হয়, আড্ডা দিই। এর পাশাপাশি যখন গল্পে উড়ালের মধ্যে বন্ধু কুমকুমকে নিয়ে চলে গেল, তখন কি মনে হয়েছিল? কুমকুমকে কি বলতে ইচ্ছা হয়েছিল, যেটা আমার না ওগুলো নিয়ে মাথা ব্যথাই ছিল না। আমার ছিল যে তুই এমন করলি কেন, না জানায় গেলি কেন, বা এইটা কেন করলি। হ্যাঁ, আমার শুধু আমার বন্ধুর উপরেই রাগ ছিল, কিছু বললি না। না, আমার এগুলো নিয়ে কোনো ক্ষোভই ছিল না। আমার ক্ষোভ ছিল আমার বন্ধুর উপর, যে তুই কেন এরকম করলি, আমাকে তো বলতে পারতি। এভাবে হুট করে বিলীন হয়ে যাওয়াটা মানে যে নিজেকে আড়াল করে ফেলা, এই ব্যাপারটা, নিজের স্বার্থের কারণে নিজেকে আড়াল করে ফেলা, এই জিনিসটা আসলে আমি সহ্য করতে পারিনি। আমি এর জন্যই পাগলের মতো আর কি সার্চ ফর হিম। যখন মনে হলো যে উড়াল সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে, কি মনে হয়েছিল? অনেক এক্সাইটমেন্ট তো ছিলই, কারণ কয়েক বছর ধরে মানে যে 2 বছর আগে থেকেই তো শুটিং শুরু করেছিলাম। এইটা না মানে শুটিং চলাকালীন সময়টা
কিভাবে কেটে গেছে আমি ঠিক বলতে পারবো না। মানে ওই যে বললাম না যে বন্ধুত্বর সাথে আমি সবসময় মানে বসবাস করি, তো আমার ওই সময়টা খুব সুন্দর করে চলে গেছে। তারপর হচ্ছে এই যে কাজগুলো আমার মনে হচ্ছে যে রিলিজ হওয়ার পর এখন সব মানে শেষ হয়ে গেল। যে আগে ওই কল থাকতো, যে আমরা সবাই মিলে একটু আড্ডা দিই, সিনেমাটা নিয়ে কথা বলি, সামনে কি কাজটা আছে, ডাবিং আছে বা হচ্ছে যে এডিটের কি অবস্থা, এগুলো নিয়ে আড্ডা হলো। এখন রিলিজ হওয়ার পরে মনে হচ্ছে যে এই হে শেষ হয়ে গেল নাকি, একটা জার্নি, একটা গল্প, একটা স্বপ্ন, সেটা কি পূরণ হওয়ার পরেই কি শেষ হয়ে যায়? এই জিনিসটা মনে হচ্ছে আমার কাছে। অবশ্যই শেষ হবে না, আমরা আবারও দেখব নতুন কোনো গল্পে, নতুন কোনো চরিত্রে। আবার যদি একটু বন্ধুত্ব প্রসঙ্গে ফিরে আসি, ছোটবেলা থেকে বন্ধুদের জন্য বাসায় বকা কতগুলো খাওয়া হয়েছিল? না, ওইটা ফরজ ছিল। বকার সাথে সাথে মারও ছিল অনেক, বাহ, অনেক অনেক খেয়েছি। মানে বন্ধুদের জন্য মিথ্যা কতগুলো বলা হয়েছে? ওটা তো অনেক বলা হয়েছে, না আল্লাহ মাফ করুক। আচ্ছা, আজকে যেহেতু বন্ধু দিবস, এমন কোনো বেস্ট ফ্রেন্ড তো থাকে আমাদের সবার জীবনে, তাকে উদ্দেশ্য করে আমার দর্শকদেরকে যদি কিছু বলতে চান। আমার বেস্ট ফ্রেন্ড তো অনেকেই, এখন কার যে কথা বলবো আমার ঠিক মাথায় আসতেছে না। তবে আমার একটা বন্ধু আছে যার হচ্ছে বলতেছি যে ক্লাস 2 থেকে আমার সাথে এখন পর্যন্ত ফ্রেন্ডশিপ আছে, যার সাথে আমার 2 দিন পর পরই দেখা হয়। ওর নাম হচ্ছে রাইসুল ইসলাম রাসেল। আর ওর সাথে আমার বন্ধুত্ব গাঢ় হয় হচ্ছে ক্লাস মানে 4-5-এ থাকতে, মানে এত স্কুল ফ্রেন্ড, ক্লাস 2 থেকেই ক্লাসমেট, কিন্তু দৃঢ়তা বাড়ে হচ্ছে ক্লাস 4-5-এ। তখন ওর সাথে আমার খুব ভয়াবহ মারামারি হয়েছিল, দুজনের মধ্যে হাতাহাতি হয়ে গেছিল পুরো। তারপরে স্যার আমাদের দুজনকে দাঁড়া করে ইচ্ছা মতো মারছে, তারপরে আমরা ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি। তার কথা খুব মনে পড়ে। তাহলে বন্ধুত্বের মানে একটা সিগনেচার শুরু হয় মানে টিচারের কাছে পিটন অথবা বাসায় পিটন, এরপর থেকে বন্ধুত্ব বেশি তীব্র হয়। ওই যে ছোটবেলায় একটা জেদ কাজ করে না, বাবা মা যখন বলে এটা করবি না, ওইটা করবি না, ওই বন্ধুর সাথে মিশবি না, এই বন্ধুর সাথে মিশবি না, যেটার জন্য মার খাই, ওর সাথে যাই মিশি। ওই দুরন্তপনা আমি কম করি নাই জীবনে। এছাড়া যদি বারবার সিনেমাতে আসি, সিনেমাতে দেখেছি যে বন্ধুদের প্রতি একটা অনেক ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত। এটা কি মানে আসলে কি তারা শুধু সিনেমারই বন্ধু ছিল, নাকি এখন ইন রিয়েল লাইফ বন্ধু হয়ে আছে? না, অবশ্যই রিয়েল লাইফ বন্ধু হয়ে আছে, কারণ অনেকটা সময় তো। আর আমি আমার আমার ব্যাপারে অনেকেই বলে যে মুন্না মুন্না যদি কারোর সাথে মিশে, এমন পৃথিবীতে এমন কেউ নাই যার সাথে মুন্না মিশতে পারে না। যদি মুন্না না মিশতে পারে তাহলে ওর সাথে পৃথিবীর আর কেউ মিশতে পারবে না। তো আমি সেই মানুষ, আমি মিশে যেতে পারি। আমি সবার সাথেই হচ্ছে, সব বন্ধুর সাথেই, যার সাথে একদিনের দেখাও হয় তার সাথেও আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মনে করেন যে একটা বিশাল বড় ইনফিনিটি একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয় আমার। আর বাসার মানে কিরকম রিয়াকশন, এই যে বড় পর্দায় ছেলেকে দেখছে, বাবা মার কি মনে হচ্ছে? না, আসলে আমার মা মারা গেছে গত বছর। আমার এটা আর কি একটা আফসোস থাকবে, মা আমাকে বড় পর্দায় যদিও দেখেছে এর আগে, তখন শিশুতোষ চরিত্রে অভিনয় করেছিলাম, তখন শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলাম। তো এখন বড় হওয়ার পরে মা এটা দেখে যেতে পারলো না, এটা আফসোস। আল্লাহ আমাকে জান্নাতবাসী করুন। আর বাবা অফিসের চাপের কারণে এখনো দেখতে পারেনি, তবে আমার ছোট বোন, বোন জামাই, আমরা পরিবার সবাই দেখেছে এবং খুব খুব খুশি হয়েছে। এবং আমার বোন বাসায় এসে বলতেছে যে ভাইয়া তোমার অভিনয় দেখে আমি কান্না করে দিছি সেটা ইয়াতে হলে। একদমই, খুবই হার্ট টাচিং একটা ছিল সিন, সেটা এখন আমরা রিভিল করব না। একদম। দর্শকদেরকে কি বলা যায় যে উড়াল দেখতে তারা আসবে? অবশ্যই দর্শকের কাছে অনুরোধ রইল যে আপনারা যারা শুদ্ধ বন্ধুত্বের প্রতি ভালোবাসা বা বিশ্বাস আছে, আপনারা সবাই এসে দেখেন। আপনারা সেই বিশ্বাসটা আবার ফিরে পাবেন, যাদের সাথে, যেই বন্ধুদের সাথে আপনার বছরের পর বছর যোগাযোগ হয় না, বা হচ্ছে ছোটবেলায় হারিয়ে ফেলেছেন, এখনো খুঁজে পাচ্ছেন না, তাদেরকে আপনি খোঁজা শুরু করবেন, এটা আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠের আয়োজনে আমাদের
এই সেটে আসার জন্য। আর এর পাশাপাশি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বন্ধুদেরকে নিয়ে গল্প নির্মাণ করার জন্য। সামনের দিনে আমরা আবারও দেখব হয়তো বন্ধু দিবস নিয়ে বন্ধুকে কেন্দ্র করে নতুন কোনো গল্প। এর পাশাপাশি নতুন কোনো কাজ কি দর্শকদের জন্য আসতে চলেছে বা এরকম কোনো কিছু? অভিনেতা হিসেবে তো আমার অনেকগুলো কাজ কিউর মধ্যে আছে, যে আসবে, আস্তে আস্তে আসবে। এবছরই একাধিক কাজ আসবে, হয়তো বা আগামী পুজোতে একটা সিনেমা আসবে, বা আগামী নির্বাচনের আগে আরেকটা সিনেমা। অলরেডি এশা মার্ডারে দেখেছে আমার দর্শকরা, সেখানে প্রচন্ড প্রশংসা কুড়িয়েছেন যে চরিত্রটি আপনি করেছিলেন। এইরকম হোপফুলি পরবর্তীগুলোতে তারা আরো বেশি ভালোবাসবেন আমাকে, কারণ এশা মার্ডে তো অল্প চরিত্র ছিল। আমি এরপরে যেটা সিনেমা আসবে হয়তো পিনিক নামে, তার মধ্যে অনেক বড় একটা রোল আমার, মানে নামটাই শুধু পিনিক কিন্তু ভিতরে জিনিস খুব ভালো। আচ্ছা। আর এরপরে যেটা আসবে সেটা হচ্ছে রেজন সাহার সুমিতের মাস্টার। আচ্ছা, তার মধ্যেও আমি খুব বড় একটা ক্যারেক্টার করেছি, মানে ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স, আমি আর নাসিরুদ্দিন খান। এটা তো সামনের দিন আমরা দেখলে বুঝবো। তবে এশা মার্ডারের যে সিকোয়েন্স বা যে পার্টটাতে আপনি ছিলেন, কিন্তু কখনো মনে হয় নাই যে খুবই ছোট একটা পার্টে ছিলেন। এটা মনে হয়েছে গল্পের পুরোটা সময় জুড়েই আপনাকে দেখা গিয়েছে, এরকম একটা মনে হয়েছে, যেহেতু আমি অ্যাজ অডিয়েন্স দেখেছিলাম। তো সেই সাথে বলবো অসংখ্য শুভেচ্ছা, শুভকামনা আপনাদের উড়ালের জন্য। আশা করি দর্শকরা এই সিনেমাটি দেখবে এবং হলে আসবে। আর দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট করে আপনি বলতে চান। আমি দর্শকদেরকে এইটাই বলবো যে আমরা আসলে যখন অভিনেতা হিসেবে আমি যখন আপনাদের সাথে কথা বলি, তখনও আমি খুব কৃতজ্ঞ বোধ করি আপনাদের ভালোবাসার প্রতি। আপনারা ভালোবাসেন বলেই আজকে আমি শরীফ সিরাজ হিসেবে আপনার সামনে এসেছি, এবং আপনারা সাহস দিয়েছেন বলেই আমি নতুন অভিনেতা, অভিনেত্রী এবং ডিরেক্টরদেরকে নিয়ে আপনাদের সামনে নতুন একটা সিনেমা নিয়ে আসতে পেরেছি। আপনারা যে কুণ্ঠাহীনভাবে আমাকে ভালোবাসছেন, উইদাউট এনি রিজার্ভেশন যে ভালোবাসাটা আমাকে দিচ্ছেন, সে ভালোবাসাটা অব্যাহত থাকুক। আপনাদের ভালোবাসা পেলেই হয়তো বা আমি আপনাদের সাথে একটা আত্মার বন্ধুত্ব তৈরি করতে পারবো। আর বন্ধুর জন্য আমি যেরকম ওরাল ছবির সাথে যুক্ত হয়েছিলাম, ভবিষ্যতেও যেন আপনাকে আনন্দ দিতে পারে, আপনার ভালো লাগা তৈরি করতে পারে, এই ধরনের গল্পে অভিনেতা হিসেবে কাজ করতে চাই। এবং যে ধরনের টেস্ট আপনি লালন করেন, সেই ধরনের কোনো সিনেমা প্রজেক্ট হিসেবে আমি প্রডিউসও করতে চাই। সো উড়ালের সঙ্গে থাকুন, আমাদের বন্ধুত্বের সিনেমার এই যে বন্ধুত্বের বাণী, সেটা ছড়িয়ে দেন আশেপাশে সকলের কাছে। আপনার মিসিং বন্ধুকে আপনি নিয়ে আসেন সিনেমা দেখতে, এবং আশেপাশে যাদেরকে বন্ধু বলে মনে করেন, ফ্যামিলি অবশ্যই সব থেকে বড় বন্ধু, তাদেরকেও বন্ধুত্বের আরেকটা ডাইমেনশন দেখানোর জন্য উড়ালের সিনেমা দেখাতে নিয়ে আসেন। আমাদের সঙ্গে থাকেন, আপনারা সঙ্গে থাকলে আমরা নতুন আর এগিয়ে যেতে পারবো, আর আমরা এগিয়ে গেলেই আপনাদের জন্য নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসতে পারবো। আমাদের উড়াল টিমকে আমন্ত্রিত করার জন্য কালের কণ্ঠকে আমাদের পক্ষ থেকে বন্ধুত্বের শুভেচ্ছা রইল। আমরা বন্ধুত্বের শুভেচ্ছা। ধন্যবাদ কালের কণ্ঠের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমরা আগামী দিনে নতুন কোনো গল্পে, নতুন কোনো চরিত্রে আবারও আমাদের স্টুডিওতে দেখতে চাই আপনাদেরকে সকলকেই। সেই সাথে বিদায় নিচ্ছি দর্শক, ভালো থাকুন, কালের কণ্ঠের সাথে।